মানুষ ঠিক ভুল কিভাবে শেখে, মানে এই যে কোনটা করা উচিত কোনটা নয়, এই প্রশ্নটা তো চিরকালের। দার্শনিক বলুন, মনোবিজ্ঞানী বলুন, বা আমরা সাধারণ মানুষ, সবাই এটা নিয়ে ভাবি। ঠিক। আজ আমরা লরেন্স কোহলবার্গের বিখ্যাত নৈতিক বিকাশের তত্ত্ব নিয়ে একটু গভীরে যাব। আমাদের কাছে যে তথ্যগুলো আছে সেগুলো ঘেঁটে দেখব সময়ের সাথে সাথে আমাদের নৈতিক বোধ, মানে যুক্তিটা কিভাবে বদলায়। একদম। আর আমাদের আজকের আলোচনার মূল লক্ষ্য হবে কোহলবার্গের যে বিভিন্ন পর্যায়ের কথা বলেছেন সেগুলো বোঝা, তার পেছনের ভাবনাটা কি, আর কেনই বা এটা এত গুরুত্বপূর্ণ, আবার কিছু বিতর্কও আছে, সেগুলোও দেখব। কোহলবার্গ কিন্তু খুব জোর দিয়েছিলেন ন্যায় বিচারের ধারণার উপর, মানে জাস্টিসের উপর। হ্যাঁ, ন্যায় বিচার। আর উনি তো এটাকে কয়েকটা ধাপে ভাগ করেছেন, তাই না? মনে হয় 3টে প্রধান স্তর, আর তার ভেতরে আবার 2টো করে পর্যায়। ঠিক বলেছেন, মোট 3টে লেভেল আর 6টা স্টেজ। তো একেবারে শুরুতে, মানে ছোটবেলায় ব্যাপারটা কেমন থাকে, শিশুরা কিভাবে নিয়ম মানে? আচ্ছা, সেটা হলো প্রথম স্তর, যেটাকে বলে প্রাক প্রথাগত বা প্রি কনভেনশনাল লেভেল। এখানে মূল ব্যাপারটা হলো নিজের স্বার্থ। একদম প্রথম পর্যায়ে শিশুরা নিয়ম মানে মূলত শাস্তি এড়ানোর জন্য, মানে ধরা পড়লে বকুনি খাবো বা মার খাবো, তাই নিয়ম মানি। ও আচ্ছা, মানে ভয় থেকে। হ্যাঁ, অনেকটা তাই। আর দ্বিতীয় পর্যায়ে এসে তারা একটু হিসেব করতে শেখে, দেখে যে নিয়ম মানলে বা ভালো ব্যবহার করলে কি পুরস্কার পাওয়া যেতে পারে, বা নিজের কি সুবিধা হবে, মানে আমার জন্য কি লাভ, এই রকম একটা ভাবনা কাজ করে। বেশ সোজা সাপটা তাহলে। আচ্ছা, এরপর আসে প্রথাগত বা কনভেনশনাল স্তর, তাই তো? এখানে কি বদলায়? এখানে এসে ব্যক্তি একটু সমাজের কথা ভাবতে শুরু করে, মানে নিজের গণ্ডি পেরিয়ে। তৃতীয় পর্যায়, যেটাকে গুড বয় নাইস গার্ল স্টেজও বলা হয়, সেখান অন্যের চোখে ভালো থাকা, তাদের অনুমোদন পাওয়াটা খুব জরুরি হয়ে ওঠে। বাবা মা, শিক্ষক, বন্ধুদের চোখে ভালো হওয়া, আচ্ছা, মানে সামাজিক স্বীকৃতি, শৃঙ্খলা, এগুলোকে খুব গুরুত্ব দেয়। নিয়ম সবার জন্য, আর সমাজ ঠিক রাখতে গেলে নিয়ম মানতেই হবে, এই বোধটা জন্মায়, মানে এটা তার কর্তব্য। বুঝলাম। মানে প্রথমে নিজের স্বার্থ, তারপর অন্যের অনুমোদন, আর তারপর সমাজের নিয়মকানুন। বেশ একটা পর্যায়ক্রমিক ব্যাপার। আর সবচেয়ে উঁচু স্তরটা যেটা বললেন উত্তর প্রথাগত বা পোস্ট কনভেনশনাল। হ্যাঁ, উত্তর প্রথাগত স্তর। এখানে ব্যক্তি নিজস্ব কিছু বিমূর্ত নৈতিক নীতি বা অধিকারের ধারণার ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেয়, মানে সমাজের নিয়ম বা আইনের ঊর্ধ্বে গিয়ে। তবে কোলবার্গ নিজেই বলেছেন, খুব কম মানুষই কিন্তু এই সর্বোচ্চ স্তরে পৌঁছতে পারে। তাই নাকি? খুব কম লোক। হ্যাঁ, এই স্তরের পঞ্চম পর্যায়ে ব্যক্তি মনে করে যে আইন বা নিয়ম সমাজের মঙ্গলের জন্য তৈরি বটে, কিন্তু সেগুলো একেবারে অপরিবর্তনীয় নয়। যদি দেখা যায় কোনো নিয়ম বৃহত্তর ন্যায় বা ব্যক্তি অধিকারের বিরুদ্ধে যাচ্ছে, তাহলে সেটা প্রশ্নবিদ্ধ হতে পারে বা পরিবর্তনের দরকারও হতে পারে। আর শেষ পর্যায়টা ষষ্ঠ পর্যায়। ষষ্ঠ পর্যায়টা হলো সার্বজনীন নৈতিক নীতির পর্যায়। এখানে ব্যক্তি কমপ্লিটলি নিজের বিবেক আর কিছু ইউনিভার্সাল প্রিন্সিপালস, যেমন ধরুন ন্যায় বিচার, সাম্য, মাননাধিকার, জীবনের মর্যাদা, এগুলোর ভিত্তিতে চলে। এমনকি যদি সেটা প্রচলিত আইন বা সামাজিক প্রথার বিরুদ্ধেও যায়। যেমন ধরুন জীবনের অধিকার সম্পত্তির অধিকারের চেয়ে অনেক বড়। এই ধরনের গভীর উপলব্ধি থেকে সিদ্ধান্ত আসে। এই পুরো ব্যাপারটা বোঝার জন্য কোহলবার্গ তো কিছু নৈতিক দ্বিধা বা মোরাল ডিলেমা ব্যবহার করেছিলেন। যেমন ওই যে হেইনজের দ্বিধা, ওটা খুব শোনা যায়। ঠিক ধরেছেন, হেইনজের দ্বিধাটা ক্লাসিক উদাহরণ। একজন লোক, তার স্ত্রী খুব অসুস্থ, মারা যাবেন প্রায়, বাঁচানোর জন্য একটা ওষুধ দরকার, কিন্তু ওষুধটা ভীষণ দামি, কেনার টাকা নেই। এখন প্রশ্ন হলো, লোকটাকে তার স্ত্রীর জীবন বাঁচাতে ওষুধটা চুরি করবে? খুব কঠিন প্রশ্ন। কঠিন তো বটে, কিন্তু কোহলবার্গের কাছে আসল বিষয় ছিল লোকটা হ্যাঁ বলবে না না বলবে সেটা নয়, বরং সে কেন ওই উত্তরটা দিচ্ছে, তার যুক্তির ধরনটা কি। ও আচ্ছা, মানে উত্তরের পেছনের ভাবনাটা। একদম। যেমন ধরুন, যে শিশুটা প্রাক প্রথাগত স্তরে আছে, সে হয়তো বলবে, না, চুরি করা ঠিক না, কারণ ধরা পড়লে পুলিশে ধরবে, শাস্তি হবে। আবার যে প্রথাগত স্তরে আছে, সে হয়তো ভাববে চুরি করাটা আইনের চোখে অন্যায়, বা লোকে কি বলবে, সমাজে মুখ দেখানো যাবে না। আর উত্তর প্রথাগত স্তরের কেউ?
সে হয়তো বলবে আইন অবশ্যই মানা উচিত, কিন্তু এখানে একজন মানুষের জীবন জড়িত, জীবনের অধিকার আইনের চেয়েও বড় হতে পারে, তাই হয়তো বিশেষ পরিস্থিতিতে চুরি করাটা সমর্থনযোগ্য, অথবা অন্য কোনো গভীর নীতিগত যুক্তির কথা বলবে। যুক্তির এই পার্থক্যটাই কোহলবার দেখতে চেয়েছিলেন। ইন্টারেস্টিং। কিন্তু এই তত্ত্বের তো সমালোচনাও কম হয়নি, তাই না? একটা বড় অভিযোগ শোনা যায় যে এটা নাকি শুধু পুরুষদের উপর গবেষণা করে তৈরি। হ্যাঁ, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ সমালোচনা। ক্যারল গিলিগান এই বিষয়টা সামনে এনেছিলেন। তিনি যুক্তি দেন যে কোহেলবার্গের তত্ত্ব মূলত পুরুষদের যুক্তির ধরন, যেটা ন্যায় বিচার আর অধিকারের ওপর বেশি জোর দেয়, সেটাকেই তুলে ধরেছে। কিন্তু নারীদের নৈতিক যুক্তিতে প্রায়শই যত্ন, সম্পর্ক, দায়িত্ববোধ এই বিষয়গুলো বেশি গুরুত্ব পায়। গিলিগান এটাকে বলেছেন নৈতিকতার অন্য কণ্ঠস্বর বা ডিফারেন্ট ভয়েস। কোয়েলবার্গের মডেলে এই দিকটা প্রায় উপেক্ষিত তার মানে তত্ত্বটা কিছুটা একপেশে বলা যেতে পারে। মানে সম্পূর্ণ চিত্রটা হয়তো তুলে ধরে না। আরও সমালোচনা আছে, যেমন তত্ত্বটা খুব বেশি পশ্চিমা ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী সংস্কৃতির দিকে ঝোঁকা। যেসব সংস্কৃতিতে সমষ্টি বা গোষ্ঠীর ভালো থাকাটা বেশি গুরুত্বপূর্ণ, সেখানে নৈতিক যুক্তির ধরনটা অন্যরকম হতে পারে। সেটাও ঠিক। আর একটা বিষয় মনে হচ্ছে, আমরা যা ভাবি যে করা উচিত আর বাস্তবে যা করি তার মধ্যে তো ফারাক থাকে, তাই না? একদম ঠিক পয়েন্ট। এটাই আরেকটা বড় সমালোচনা। কোহলবার্গের তত্ত্ব মূলত নৈতিক চিন্তা বা যুক্তি নিয়ে কথা বলে, নৈতিক আচরণ নিয়ে ততটা নয়। বাস্তবে আমরা অনেক সময়ে জেনে বুঝেও নৈতিকভাবে সঠিক কাজটা করে উঠতে পারি না। জনাথন হাইডেটের মতো পরবর্তী মনোবিজ্ঞানীরা তো দেখিয়েছেন যে অনেক সময় আমাদের নৈতিক সিদ্ধান্তগুলো অতটা যুক্তি নির্ভর হয় না, বরং আবেগ বা গাট ফিলিং মানে ইনটিউশন অনেক বড় ভূমিকা পালন করে। তার মানে কোহলবার্গ একটা দারুণ কাঠামো দিয়েছেন ঠিকই, কিন্তু নৈতিকতার জগৎটা আরও অনেক বেশি জটিল। আবেগ, অনুভূতি, পরিস্থিতি, সংস্কৃতি অনেক কিছু জড়িত। ঠিক তাই। পিয়াজে, আইজেনবার্গ, হাইডেট এরা সবাই নৈতিক বিকাশের অন্যান্য দিক যেমন সহানুভূতি, পরোপকারিতা, আবেগ এগুলো নিয়েও গুরুত্বপূর্ণ কাজ করেছেন। কোহলবার্গের কাজটা একটা ভিত তৈরি করেছে, কিন্তু এই সমালোচনা আর পরবর্তী গবেষণাগুলো মিলিয়ে আমরা এখন নৈতিকতার একটা অনেক বেশি বহুমাত্রিক ছবি পাই। তাহলে আজকের আলোচনা থেকে আমরা এটা বুঝতে পারলাম যে কোহলবার্গের তত্ত্ব আমাদের নৈতিক যুক্তির একটা যাত্রাপথ দেখায়। কিভাবে আমরা ব্যক্তিগত লাভ ক্ষতির চিন্তা থেকে বেরিয়ে এসে সামাজিক নিয়মকানুন মানতে শিখি, আর তারপর কেউ কেউ হয়তো আরও এগিয়ে গিয়ে বিমূর্ত নৈতিক আদর্শ বা সার্বজনীন নীতির স্তরে পৌঁছায়। এবং এই তত্ত্বটা আর এর সীমাবদ্ধতাগুলো দুটোই বোঝা কিন্তু খুব দরকারি। শিক্ষা বলুন বা সন্তানকে মানুষ করা বা ধরুন অফিসের নৈতিক সিদ্ধান্ত, সব ক্ষেত্রেই এর প্রাসঙ্গিকতা আছে। এটা আমাদের ভাবতে সাহায্য করে যে বিভিন্ন বয়সে বা পরিস্থিতিতে নৈতিক দ্বন্দ্ব হলে কিভাবে পথ দেখানো যায় বা আলোচনা করা যায়। একেবারে। সব শেষে একটি প্রশ্ন কিন্তু মনে ঘুরপাক খাচ্ছে। যেহেতু আমরা প্রায়শই যা বিশ্বাস করি বা ঠিক বলে মনে করি সে অনুযায়ী কাজ করি না, বিশেষ করে যখন খুব চাপ থাকে বা আবেগ কাজ করে, তখন বাস্তব জীবনের ওই জটিল মুহূর্তগুলোতে আমাদের নৈতিক সিদ্ধান্তগুলো কি আসলেই যুক্তি দিয়ে চলে, নাকি এর পেছনে অন্য কোনো গভীরতর শক্তি কাজ করে, যেমন ধরুন আমাদের অবচেতন মনের টান বা খুব ভেতরের কোনো মূল্যবোধ। এটা নিয়ে মনে হয় আরও অনেক ভাবার অবকাশ আছে।